পিভিটিএস ডায়াগ্রাম সহ কার্ণচক্রটা ব্যাখ্যা করে, এন্ড দেন হচ্ছে এখান থেকে তার দক্ষতা নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা এখন আমরা স্যার আলোচনা করবো, এ টু জেড আলোচনা করবো। তো সাদি কার্নো যে কাল্পনিক একটা চক্রের কথা বলছে, সেটাই তো তার নাম অনুসারে আমরা কি বলি, কার্ণচক্র বলি না স্যার? তো এই কার্ণচক্রটা সংঘটিত হয় এই টোটাল 4টা প্রক্রিয়ার মাধ্যমে। কয়টা প্রক্রিয়ার মাধ্যমে বলেন তো স্যার? এই 4টা প্রক্রিয়ার মাধ্যমে। এই 4টা প্রক্রিয়ার মাধ্যমে মূলত হচ্ছে কার্ণচক্রটা সম্পাদিত হয়। আপনারা যদি এটা আমার সাথে সাথে পড়েন, সমুষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমুষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। আমি আপনাদেরকে আগে এই 4টা ট্রাম একটু বুঝাইতে চাই স্যার। আমি প্রথমত আপনাদেরকে এই 4টা ট্রাম আগে বুঝাইতে চাই, যে সমুষ্ণ প্রসারণ বলতে আসলে আমরা কি বুঝি এইটা বুঝেন। দেখেন, আমরা হুট করে যদি প্রশ্নে চলে যাই, হুট করে ধরেন এখানে ডায়াগ্রাম বলে দিলাম, ডায়াগ্রামে আমি বারবার বলতেছি সমষ্ট সংকোচন, সমষ্ট প্রসারণ, তখন আপনার মাথার মধ্যে যদি সমষ্ট সংকোচন, সমষ্ট প্রসারণ এই কথাটাই যদি স্যার না থাকে, তো এই যে আমি যে কথাটা বললাম যে সমষ্ণ সংকোচন বা সমষ্ণ প্রসারণ, এই বিষয়টা যখন আপনার মাথার মধ্যে না থাকবে, তখন আমি বারবার যখন এটা বোঝানোর চেষ্টা করব, আপনি এটার ভিতরে যখন না বুঝবেন, তখন এই কার্ণচক্র কখনো বুঝবেন না। আগে এখানে প্রত্যেকটা ট্রাম আপনি বুঝেন যে সমষ্ণ প্রসারণ বলতে কি বোঝায়। এটা হয়তো আপনারা তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে পড়েছেন, তাই না? সমষ্ণ বা আগের অধ্যায়গুলোতে এগুলো আলোচনা করা আছে। তারপর আমি একটু বলি, দেখেন, সমষ্ণ এখানে আপনি ভালো করে বুঝেন, সমযোগ উষ্ণ, তাই না? সম, এবং আরেকটা কথা আছে কি, উষ্ণ। তাহলে আপনি এখানে বুঝতেই পারতেছেন, সম মানে সমান, উষ্ণ মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে যে প্রক্রিয়ার মধ্যে আমাদের কি থাকে, তাপমাত্রাটা একই থাকে, মানে তাপমাত্রাটা কি থাকে, কনস্ট্যান্ট, তাপমাত্রাটা স্থির থাকে। যখন তাপমাত্রা, অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপমাত্রাটা স্থির থাকবে। দেখেন, একটা গ্যাসের ক্ষেত্রে তার 3টা প্যারামিটার আছে। কি কি প্যারামিটার? যেমন আপনি বলতে পারেন গ্যাসের চাপ, তার আয়তন, তার তাপমাত্রা। মূলত এই 3টার উপর বেস করেই তো আমাদের ওই যে চার্লসের সূত্র বলেন, ঠিক আছে, বয়েলের সূত্র বলেন, এই সূত্রগুলোতে এই 3টা প্যারামিটার উপর বেস করে তৈরি করছে, তাই না? দেখবেন তারা যখন সূত্রগুলোর কথা বলছে, তখন তারা অবশ্যই যে কোনো একটাকে স্থির ধরে রয়েছে, মানে একটাকে স্থির রাখছে, তাই না? যেমন বয়েলের সূত্র যদি বলি, সে বয়েলের সূত্র কি বলছে, যে এই তাপমাত্রাটা যদি স্থির থাকে, তাপমাত্রাটা যদি কি থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে প্রেসার এবং ভলিউম এদের মধ্যবর্তী সম্পর্কটা হবে স্যার পরস্পর ব্যস্তানুপাতিক। কারণ গ্যাসের মধ্যে যখন আপনি চাপ দিবেন, সেটা সংকুচিত হবে, মানে আয়তন কমে যাবে, তাই না? তাহলে এই যে কি বলছে, সমষ্ণ প্রসারণ, তার মানে তাপমাত্রাটা স্থির রেখে গ্যাসের আয়তনটা আপনি বাড়াবেন। তো তাপমাত্রা স্থির রেখে গ্যাসের আয়তন কেমনে বাড়াবেন স্যার? তো গ্যাসের আয়তনের সাথে প্রেসারের সম্পর্কটা কেমন বলেন তো? ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি আয়তনটা বাড়াইতে চাই, মানে এটা যদি বাড়ে, এটা অবশ্যই কি হবে স্যার, কমতে হবে, প্রেসারটা কমতে হবে। তাহলে দেখবেন এই যে দেখেন, এই যে পিভিটিএস যে ডায়াগ্রামটা ছিল, পিভিটিএস ডায়াগ্রামটা আশা করি সবাই বুঝেন, তাই না? বুঝেন তো যে পিভিটিএস মানে কি? এখানে যে বলে যে ডায়াগ্রামের মধ্যে আমাদের পিভিটিএস ডায়াগ্রামের কথা বলে, এই পিভিটিএস ডায়াগ্রামের মধ্যে বলতে আমরা যে বিষয়টা বুঝি আর কি, যে এই পি তে কি বোঝায়, প্রেসার, বি তে কি বোঝায়, ভলিউম। তাহলে আপনি একটা গ্রাফের মধ্যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আপনি প্রেসারকে স্থাপন করলেন, এবং এক্স অক্ষ বরাবর আপনি গ্যাসের ভলিউমটাকে স্থাপন করলেন, স্থাপন করে সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলেন। এই বিষয়টাকে তো আমরা কি বলতেছি, পিভি ডায়াগ্রাম, তাই না? এই গ্রাফটাকে বা এই চিত্রটাকে, লেখচিত্রটাকে আমরা বলতেছি পিভিটিএস ডায়াগ্রাম। আর সিমিলার ওয়েতে আমি যদি বলি যে টিএস ডায়াগ্রাম, আপনাদের কিন্তু বলে যে পিভি অর্থাৎ প্রেসার ভলিউম, টিএস মানে হচ্ছে কি বলেন তো স্যার? টিতে আমরা কি বুঝি, তাপমাত্রা, এস মানে কি, এন্ট্রপি, তাই না? তাহলে এই যে পিভিটিএস অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আপনি টি, এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের এস, এই দুইটাকে স্থাপন করে আমি তাদেরকে যদি একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে আমি যে চিত্রটা পাবো স্যার, সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে টিএস ডায়াগ্রাম, তাই না? অর্থাৎ টেম্পারেচার এবং হচ্ছে এন্ট্রপি। তাহলে সমুষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তাপমাত্রাটা স্থির থাকবে, তাপমাত্রাটাকে স্থির রেখে আমরা যদি প্রেসারটাকে কমাই দেই, প্রেসারটা কমাই দিলেই গ্যাসের ভলিউমটা বেড়ে যায়, মানে ভলিউমটা বাড়তেছে। প্রসারণ মানে কি, বাড়া, আয়তন বেড়ে যাওয়া, তাই না? এই যে দেখেন, এই কারণেই আপনি এই গ্রাফটার মধ্যে একটু খেয়াল করেন, আরো একটু বিষয় বোঝায় আপনাদেরকে। দেখেন, একটু গ্রাফ আগে বুঝাইনি, গ্রাফ না বুঝাইলে হয়তো বা পরে বিষয়গুলো বুঝবেন, আগে এটা বুঝতে হবে। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আপনারা সবাই হয়তো এটা জানেন, তারপর আমি একটু বলতেছি।
ধরেন এখানে প্রেসার এখানে পি আছে আর এখানে ভলিউম বি আছে। তো এটা হচ্ছে 1 নম্বর অবস্থান, এটা হচ্ছে 2 নম্বর অবস্থান। তো এই কার্ভটা যদি এরকম দেওয়া থাকে, কার্ভটা ধরেন এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে কার্ভটা। আচ্ছা, এটা তো আমাদের 1 নম্বর বিন্দু নাকি? তাহলে এই 1 নম্বর অবস্থানে তো গ্যাসের প্রেসারটা আমি মনে করি হচ্ছে P1। প্রেসারটা কত? এই বিন্দুতে, অর্থাৎ এইখানে প্রেসারটা হচ্ছে আমাদের P1, এবং এখানে গ্যাসের ভলিউম, আপনি যদি এখান থেকে লম্ব টানেন তাহলে ভলিউম এখানে হচ্ছে V1। সেম ভাবে এই বিন্দুতে গ্যাসের প্রেসার হচ্ছে P2, ভলিউম হচ্ছে V2। ওকে, এখানে হচ্ছে কত? P1 V1। আচ্ছা, এখন এখান থেকে একটা লম্ব টানলেন, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের P2 অবস্থান আর এটা হচ্ছে B2 অবস্থান। আপনি একটু দেখেন গ্রাফের ক্ষেত্রে যখন আমরা কি করি, এই যে এটা তো হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে যতই ডানে যাবেন মানে এইদিকে যাচ্ছেন, তার মানে এই প্যারামিটারটা বাড়তেছে। আমরা যখন ওইদিকে যাচ্ছি তখন এই প্যারামিটারটা কি হবে? বাড়বে। তাহলে আপনি যখন V1 থেকে B2 এর দিকে গেছেন, দেখেন তো B1 বিন্দুটা ছিল এখানে, B2 টা এখানে গেছে, তার মানে কি তার আয়তন কিন্তু এই যে এতটুকু বাড়ছে। আয়তন কি করছে স্যার? এতটুকু বাড়ছে। আর y অক্ষের দিকে এই মূল বিন্দু থেকে আপনি y অক্ষের দিকে উপর দিকে যত যাচ্ছেন ততই বাড়তেছে, তাই না? বিষয়টা এরকমই তো বোঝায়, উপর দিকে গেলে বাড়তেছে। বাট দেখেন তার এই বিন্দুতে প্রেসারটা ছিল কত স্যার? এই যে এখানে প্রেসারটা ছিল P1, এইখানে ছিল প্রেসার, অর্থাৎ এই জায়গায় ছিল প্রেসার। আর P2 টা কোথায়? এইখানে। দেখেন তাহলে 1 নাম্বার বিন্দুতে প্রেসারটা ছিল এই জায়গায়, 2 নাম্বার বিন্দুতে প্রেসারটা এখানে এসে পড়ছে, প্রেসারটা কিন্তু নিচে নামতেছে। তো নিচে নামা মানে কি? কমতেছে। তাহলে এই যে প্রেসারটা যখন আপনি কমাচ্ছেন তখনই কিন্তু ভলিউমটা বাড়তেছে, আয়তনটা বাড়তেছে। এটা সবাই বুঝেন যে যে কোনো গ্যাসের ক্ষেত্রেই, যে কোনো গ্যাসের ক্ষেত্রেই আমরা যখন তার প্রেসারটা রিলিজ করে দেই, অর্থাৎ প্রেসারটা কমাই দিই, তখন তার আয়তনটাও বাড়তে থাকে, তাই না? কারণ আপনি গ্যাসের ক্ষেত্রে দেখে থাকবেন, গ্যাসকে যে পাত্রে রাখবেন সে সেই পাত্রের সমগ্র আয়তনটাই দখল করে নেবে, তাই তো? বিষয়টা এরকম। তো প্রেসারটা আমরা যত কমাই সে তার জায়গাটা আরো বড় করে, আর প্রেসার যত বাড়াবেন তত সে সংকুচিত হবে, তত সে সংকুচিত হবে। তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার আপনাদের সবার। তাহলে এই যে 1-2 যে রেখাটা আছে, এই 1-2 রেখা দ্বারা বোঝানো হয়েছে সমুষ্ণ প্রসারণ। সমুষ্ণ প্রসারণ অর্থাৎ তাপমাত্রাটাকে স্থির রেখে আপনি গ্যাসকে প্রসারিত করতেছেন, এই বিষয়টা বোঝানো হয়েছে। তাহলে এই 1 নাম্বার স্টেপ গেল। এরপরে দেখেন 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রেখা, ঠিক আছে? এই যে সমুষ্ণ প্রসারণ, তাই না? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সমুষ্ণ প্রসারণ। আর এই 1-2 নাম্বার স্টেপে মূলত কিন্তু কি করা হয়? তাপটা নেওয়া হয়। আমি আরো বেশি বলতেছি, আগে এই প্রসেসগুলো একটু আলোচনা করে নেই। তারপরে যে 2-3 যে রেখাটা পাচ্ছেন বা কার্ভটা পাচ্ছেন, এই কার্ভটা ইন্ডিকেট করে হচ্ছে কি বলেন তো? রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধ করা, রুদ্ধ করে রাখছে আপনাকে। তার মানে কি আপনাকে বাহিরেও যেতে দিচ্ছে না, ভিতরে আসতে দিচ্ছে না, তাই তো? এরকম মানে ভিতরে যারা আছে তারা ভিতরে একদম টোটাল আইসোলেটেড করা, অর্থাৎ এই ক্ষেত্রে গ্যাসের তাপ বাহিরে যেতেও পারবে না বা বাহির থেকে ভিতরে আসতেও পারবে না, এটাই তো বলতেছে, তাই না? তাহলে রুদ্রাপীয় প্রসারণ মানে কি? যেখানে তাপের কোনো আদান প্রদান হয় না, তাপের আদান প্রদান না করে আপনি তাকে প্রসারিত করতেছেন, আয়তনটাকে বাড়াই দিচ্ছেন। এই বিষয়টা কি বলেন তো স্যার? এই বিষয়টাই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ। অর্থাৎ এই ক্ষেত্রে তাপের কোন আদান প্রদান নাই, হ্যাঁ, অর্থাৎ তাপের পরিবর্তনটা হয় শূন্য, তাপের পরিবর্তনটা জিরো। হ্যাঁ, তাপের পরিবর্তন জিরো রেখে আমরা কি করতেছি স্যার? তাকে প্রসারিত করতেছি, গ্যাসটাকে প্রসারিত করতেছি, এটাকে রুদ্ধতাপীয় প্রসারণ বলা হয়, ঠিক আছে? তারপরে এই যে 3-4 যে স্টেপটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 3-4, এই 3-4 স্টেপটাকে বলতেছি আমরা সমুষ্ণ সংকোচন। সেম আগেরটার মতোই, সমুষ্ণ প্রসারণ যেভাবে করছিলেন ঠিক সেম ভাবে সমুষ্ণ সংকোচন করবেন, মানে তার বিপরীত প্রক্রিয়াটা আর কি। তাহলে সমুষ্ণ মানে তাপমাত্রা স্থির, সংকোচন মানে আয়তনটা কমাই দিবেন। তা আয়তন যখন কমাবেন তখন কি হবে স্যার? প্রেসারটা বাড়বে, প্রেসারটা বাড়বে। তার আমরা যখন কি করতেছি দেখেন, 3 নাম্বার অবস্থানে প্রেসারটা কিন্তু এখানে ছিল, দেখেন থেকে লম্ব টানেন। 4 নাম্বারের প্রেসার কোথায়? এখানে দেখেন, এই যে প্রেসারটা বাড়তেছে, তাই না? তাহলে আমরা যখন প্রেসারটা বাড়াই দিচ্ছি তখন এই 3-4 নাম্বার স্টেপ যেটা আছে 3 থেকে 4, এই স্টেপে কিন্তু হচ্ছে আমাদের ভলিউমটা কমে যাচ্ছে। ভলিউমটা কি হচ্ছে? কমে যাচ্ছে। দেখেন ভলিউমটা এখানে ছিল, ভলিউমটা এখানে চলে আসছে, তার মানে কি সংকুচিত হচ্ছে না স্যার? তারপরে 4 থেকে 1, এই যে যেটা, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা তাপমাত্রাটাকে, তাপকে মানে আদান প্রদান বন্ধ রাখি, তাপের আদান প্রদানটা বন্ধ রেখে তাকে আমরা কি করি স্যার?
সংকুচিত করি, তাকে আমরা সংকুচিত করি। তো এই যে 4-1 যে স্টেপের কথা বলা হয়েছে এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বতাপীয় সংকোচন। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে কার্নো চক্রটা টোটাল কয়টা প্রসেসের মাধ্যমে বা কয়টা প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে? 4টা প্রক্রিয়া। একটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। ঠিক আছে? আচ্ছা, তার পাশাপাশি যে আমাদের টিএস ডায়াগ্রামটা আছে, এই টিএস ডায়াগ্রামটা আপনি খেয়াল করলে একই বিষয় বুঝতে পারতেছেন যে আমরা প্রথম যে স্টেপের কথা বলতেছি, 1 নম্বর যে স্টেপ সমষ্ণ প্রসারণ মানে কি তাপমাত্রা স্থির। আপনি দেখেন এই যে 1-2 যে রেখাটা আমরা ছিল 1 থেকে 2 যাওয়ার যে প্রসেসটা ছিল, 1 থেকে 2 এ যাওয়ার যে প্রসেসটা, দেখেন এই ক্ষেত্রে আপনি y অক্ষ বরাবর কাকে স্থাপন করছেন? টেম্পারেচারকে। দেখেন এই রেখার যে ডালটা আছে বা কার্ভটা, এটাকে একদম একটা স্ট্রেট লাইন পাইছেন না স্যার? স্ট্রেট লাইন মানে কি? এই 1 নম্বর অবস্থানে তার প্রেসারটা কত ছিল দেখেন তো? T1। 2 নম্বরের প্রেসারটা কত? T2। দেখেন এই T1 এবং T2 দুইটাই কিন্তু সেম এখানেই। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রেসারটা কি আছে? কনস্ট্যান্ট আছে। তাহলে প্রেসারটা কনস্ট্যান্ট রেখে কিন্তু আমরা কি করতেছি? প্রসারিত করতেছি। আর যখন প্রেসারটা কনস্ট্যান্ট রেখে আমরা প্রসারিত করতেছি, সরি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে যখন আমরা প্রসারিত করতেছি, তখন কিন্তু এখানে এন্ট্রপিটা বাড়তেছে। দেখেন 1 নম্বর অবস্থানে এস ছিল এখানে, 2 নম্বর অবস্থানে এস চলে গেছে এখানে। অর্থাৎ এই যে দেখেন বাড়তেছে, তাই না? আচ্ছা, তারপরে 2-3 এখানে কি করা হয়েছে স্যার বলেন তো? রুদ্ধতাপীয় প্রসারণ করা হয়েছে, তাই না? 2 নম্বর স্টেপটা কি? রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ করতেছেন। তো রুদ্ধতাপীয় প্রসারণ মানে কি? তাপের আদান প্রদান বন্ধ। এখানে কিন্তু তাপ দিচ্ছেন, এক স্টেপে তাপ নিচ্ছেন। তো এখানে কিন্তু কোনো তাপের আদান প্রদান নাই। তাপের আদান প্রদান নাই। তাপের আদান প্রদান বন্ধ রেখে আপনি কি করতেছেন? তাপের আদান প্রদান বন্ধ রেখে বাতাসকে প্রসারিত করতেছেন। তো বাতাসকে যখন তাপের আদান প্রদান বন্ধ, তার মানে এসটাও কিন্তু স্থির থাকে। তো এসটা কিন্তু স্থির, ঠিক আছে? তারপরে এই যে দেখেন 3 থেকে 4 এ যাওয়ার যে প্রসেসটা ছিল, এই যে 3 থেকে 4 এ, এটা কি? সমষ্ণ সংকোচন। দেখেন এই ক্ষেত্রে কি স্যার? তাপমাত্রাটা একদম কনস্ট্যান্ট। একদম কি স্যার? কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এই যে তাপমাত্রা কনস্ট্যান্ট বিদায় যে এটা রেখাটা একদম একটা স্ট্রেট লাইন পাইছেন। তারপর লাস্টের যে স্টেপটা ছিল সেটা ছিল রুদ্ধতাপীয় সংকোচন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি রাখছি স্যার? গ্যাসের যে তাপের আদান প্রদানটা বন্ধ রেখে তাকে আমরা সংকুচিত করছি। ঠিক আছে? সংকুচিত করছেন বিদায় গ্যাসের তাপমাত্রাটা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে? মানে পূর্ব অবস্থানে ফিরে গেছে। তো সাদি কার্নো যে ইঞ্জিনটার কথা বলছে বা যে চক্রটার কথা বলছে, সেই চক্র যদি আপনি খেয়াল করেন, তার ইঞ্জিনটা ছিল এরকম যে এটা মনে করেন একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের ভিতরে কি আছে স্যার? একটা পিস্টন আছে। এই সিলিন্ডারের ভিতরে কি আছে স্যার? একটা পিস্টন আছে, হ্যাঁ। এবং এই সিলিন্ডারের ভিতরে কি আছে স্যার? পিস্টন আছে। এবং এই সিলিন্ডারের ভিতরে আমরা গ্যাস হিসাবে কি নিচ্ছি স্যার? বাতাস। অর্থাৎ বাতাসকে যেহেতু এয়ার স্ট্যান্ডার্ড সাইকেল নিয়ে আলোচনা করতেছি, তাহলে বাতাসটাকে আমরা একটা হচ্ছে কার্যনির্বাহী বস্তু হিসেবে কল্পনা করতেছি। এবং এখানে এটা মনে করেন তার হচ্ছে এ প্রান্ত, আর এটা হচ্ছে তার বি প্রান্ত। ওকে, এখন এই এ প্রান্তে মনে করেন যে এখানে হচ্ছে তাপ একটা উৎস। ঠিক আছে? একটা তাপের কি আছে? সোর্স আছে, উৎস আছে, তাপ উৎস। অর্থাৎ হাই টেম্পারেচারের উচ্চ তাপমাত্রার কি আছে? একটা উচ্চ তাপমাত্রার কি আছে আমাদের? এটা হচ্ছে একটা উচ্চ তাপমাত্রার হাই টেম্পারেচারের একটা উৎস, সোর্স, তাপ উৎস আর কি, হ্যাঁ। আর এখানে একটা মনে করেন তাপ গ্রাহক আছে। কি আছে স্যার? তাপ গ্রাহক আছে, তাপ গ্রাহক আছে। যে এটা মনে করি আমরা তাপ গ্রাহক, মানে সেটা হচ্ছে আমাদের নিম্ন তাপমাত্রার একটা তাপ গ্রাহক আছে, নিম্ন তাপমাত্রার একটা তাপ গ্রাহক। আমি মনে করি এটার তাপমাত্রা হচ্ছে T1 সোর্সের তাপমাত্রা, এবং এটার তাপমাত্রা হচ্ছে T2 নিম্ন তাপমাত্রা যেটা আছে, অর্থাৎ তাপ গ্রাহক। এটা হচ্ছে গ্রাহক, আর ওটা কি বলেন তো স্যার? সোর্স, উৎস। তো এখানে মূলত কাজটা কি ঘটে? সে যে কার্নো চক্র, যে চক্রের একটা কথাটা বলছে, সেখানে আসলে কাজটা কিভাবে ঘটে? সে কি করে জানেন? এই যে আমাদের সোর্স আছে, তাপ উৎস যেটা আছে, উচ্চ তাপমাত্রার একটা কি থাকে? উৎস থাকে। তো এই উৎসটা যখন আপনি কি করবেন? এই পিস্টনের সাথে সংস্পর্শে নিয়ে আসবেন, তখন এই উৎস থেকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ কি করতেছে? সে স্যার গ্রহণ করলো। একটা নির্দিষ্ট পরিমাণ তাপ কি করবে সে স্যার? বলেন তো, তাপ কি করবে? গ্রহণ করবে। আপনারা দেখে থাকবেন এই যে এই জায়গার মধ্যে দেখেন, এই যে একটা কথা লেখা আছে, দেখেন এখানে কি বোঝানো হয়েছে? এই যে QH ইনপুট দেওয়া হচ্ছে না, মানে তাপটা প্রবেশ করতেছে, মানে ওই পিস্টনের ভিতরে তাপটা কি করতেছে? প্রবেশ করতেছে। এটাই তো বুঝাইছে। আর দেখেন এই যে 3-4 নাম্বার স্টেপে তাপটা বের হয়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। তাই তো? কেন বোঝাচ্ছে এগুলা? দেখেন তাহলে যখন যে আমাদের 1-2 স্টেপটা কি বলছিলাম স্যার? 1-2 স্টেপটা ছিল আমাদের
সমুষ্ণ প্রসারণ। তাহলে এই সমুষ্ণ প্রসারণের সময়, সমুষ্ণ প্রসারণের সময় আমরা কি করতেছি, এই যে তাপ উৎসটা ছিল সেই তাপ উৎস থেকে আমরা কি করতেছি স্যার, এই পিস্টনের ভিতরে বা আদর্শ গ্যাসের মধ্যে আমরা তাপটা দিচ্ছি। মানে হাই টেম্পারেচার বস্তু যখন এই সিলিন্ডারের সাথে সংস্পর্শে নিয়ে আসবেন তখন সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কি করবে, তাপ গ্রহণ করবে। ঠিক আছে, কি করবে স্যার, তাপ গ্রহণ করবে। তো তাপটা যখন সে গ্রহণ করবে, এই তাপ গ্রহণটা কিভাবে করতেছে, সমুষ্ণ প্রসারণ প্রক্রিয়া, মানে টেম্পারেচারটাকে স্থির রেখে গ্যাসটাকে প্রসারিত করতেছেন। তার মানে এই ক্ষেত্রে এই টোটাল তাপটাই, এই যে সে যতটুকু তাপ গ্রহণ করছিল এই টোটাল তাপটাই কিন্তু ব্যয় হবে এই গ্যাসের প্রসারণে, তাই না? টোটাল তাপটাই কিসে ব্যয় হবে স্যার, প্রসারণে। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে কি হবে না স্যার, তার তাপমাত্রা বাড়াচ্ছে না। এই সম্পূর্ণ দেখেন যত এই প্রক্রিয়ার নাম কি, সমুষ্ণ প্রসারণ, মানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট, তাপমাত্রা স্থির রেখে গ্যাসের আয়তনটা বাড়াচ্ছেন। তারপর না এই প্রসেসে আপনি যতটুকু তাপই দিবেন এই সমস্ত তাপই কি হবে, ব্যয় হবে। কিসের ক্ষেত্রে ব্যয় হবে, গ্যাসের প্রসারণ করতে, গ্যাসের প্রসারণ করতে। তাহলে এই ক্ষেত্রে 1 নাম্বার স্টেপের ক্ষেত্রে আমরা বলতে পারি না স্যার, 1 নাম্বার স্টেপের ক্ষেত্রে কি বলতে পারি স্যার, যতটুকু তাপ আপনি সরবরাহ করছিলেন, অর্থাৎ সরবরাহকৃত তাপ, সরবরাহকৃত তাপ সমান সমান কি, এই সরবরাহকৃত তাপটা কি করছে, গ্যাসের প্রসারণ করছে, গ্যাসের প্রসারণ করছে। তার মানে এই গ্যাসের প্রসারণ জনিত যে কাজটা সম্পাদিত হয়েছে সেইটুকুতেই মূলত ব্যয় হয়েছে আমাদের এই তাপটা, তাই না? তাহলে যে গ্যাসের প্রসারণ জনিত কৃত কাজ, গ্যাসের গ্যাসের প্রসারণ জনিত, গ্যাসের প্রসারণ, একটু ছোট, প্রসারণ জনিত কৃত কাজ। ওকে, তাহলে এখানে আমি যদি কিউ পরিমাণ তাপ কি করি স্যার, কিউ পরিমাণ তাপ যদি আমরা কি করি, গ্রহণ করি সোর্স থেকে, তাপ উৎস থেকে, তাহলে এই ক্ষেত্রে গ্যাস কর্তৃক কতটুকু কাজ সম্পাদিত হয়েছে সেটা আমি কেমনে বের করব। আপনি যদি এই ডালটা বা এই লেখচিত্রটা খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন, এই লেখচিত্রটা যদি খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। দেখেন এইখানে আমাদের প্রেসারটা কত ছিল, 1 নম্বর অবস্থানে প্রেসারটা কত ছিল স্যার, P1, ভলিউমটা ছিল কত, V1। তাহলে P1 B1 থেকে আপনি কোথায় নিয়ে গেছেন, P2 B2 তে। তাহলে P1 থেকে P2 তে যাইতে তার যতটুকু কাজ সম্পাদিত হয়েছে এটাই তো হচ্ছে কি বলেন তো স্যার, এটাই তো মূলত হচ্ছে কি তার গ্যাস কর্তৃক সম্প্রসারণজনিত কৃত কাজ। তাহলে আমরা এই টপিকটা বুঝতে পারলাম, মানে এই টপিকটা এই যে 1 থেকে 2 এ যাইতে এই যে যতটুকু তাপ আপনি গ্রহণ করছেন এই তাপটুকু কিসে ব্যয় হয়েছে, গ্যাসের প্রসারণের ক্ষেত্রে। তাহলে গ্যাসের এই যে আয়তন B1 থেকে, কোথা থেকে, B1 থেকে B2 তে যাইতে, প্রসারিত হইতে, অর্থাৎ এই প্রসারণ দ্বারা যতটুকু কাজ হয়েছে এই কাজটাই হচ্ছে যে আমাদের QH, মানে যতটুকু তাপ নিয়েছেন সেই তাপ দ্বারাই মূলত সেই কাজটুকু করছে, মানে গ্যাসের এতটুকু প্রসারণ হয়েছে। তাহলে প্রসারণ জনিত কৃত কাজ বের করার সূত্রটা কি, এটা একটু সবাই আমরা জানি, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখেন গ্যাসের প্রসারণ জনিত কৃত কাজ বা সমুষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বের করার সূত্রটা আপনারা এরকম জানেন সবাই, যে আমাদের যদি গ্যাসের আয়তনটা B1 থেকে আমরা B2 তে নিয়ে যাই তাহলে প্রসারণ হয়েছে কতটুকু, B1 থেকে B2 তে গেছে, তাহলে এটার মধ্যবর্তী ডিফারেন্সটাই প্রসারণ, তাই না? সেই প্রসারণের ক্ষেত্রে আমাদের কৃত কাজটা হচ্ছে P1 B1 লন, ঠিক আছে, লন অথবা লগ আপনারা এরকম পড়ছেন হয়তো বা, ঠিক আছে আমি একটু বলতেছি সমস্যা নাই। P1 B1 লগ E বেস B2 ডিভাইডেড বাই B1। ওকে, এখন যখন এটা কিন্তু লন, হ্যাঁ এখানে লগও লিখতে পারেন অথবা এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারতেন লন V2 ডিভাইডেড বাই B1, এভাবে লিখতে পারতেন। এখন যখন এই লগটাকে তুলে যখন আপনি কি লিখবেন, সরি লনটাকে তুলে যখন লগে কনভার্ট করবেন তখন এই লনটাকে যখন আপনি তুলে দিবেন, তুলে দিয়ে লগ লিখবেন তখন তাকে অবশ্যই 2.3 দ্বারা আপনি কি করবেন, গুণ করবেন, 2.3 দ্বারা গুণ করে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এই যে দেখেন আমি যখনই এই লনটা তুলে দিয়ে লগের বেস আমরা যখন 10 করে দিছি, অর্থাৎ 10 ভিত্তিক লগ, তখন দেখেন এটার সাথে আমরা কত গুণ করছি, যে 2.3, মূলত এটা তোলার কারণে এখানে 2.3 হয়েছে। তারপর উপরে কি ছিল, V2 ডিভাইডেড বাই B1। এখন আপনাদেরকে বলি এই যে দেখেন V2 বাই B1 এটাকে কি বলা হয়, সম্প্রসারণ অনুপাত বলা হয়, সম্প্রসারণ অনুপাত, তাই না? অর্থাৎ এটা আপনারা পড়েছেন হয়তোবা যে V2 ডিভাইডেড বাই B1 এটাকে আমরা কি বলি, সম্প্রসারণ অনুপাত বলি। যে এটাকে, এটা হচ্ছে আমাদের একটা রেশিও, অনুপাত,
এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং আর সমান হচ্ছে v2 ডিভাইডেড বাই v1, এটাকে বলা হয় সম্প্রসারণ অনুপাত। এটাকে আমরা কি বলি? সম্প্রসারণ অনুপাত বলি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কত আসে আমাদের 2.3 p1 v1 log 10 বেস আর। তাহলে আমরা এই যে প্রথম স্টেপে যতটুকু তাপ দিছিলাম সেই তাপটুক দ্বারা মানে আমাদের ইনপুট, আমি যতটুকু তাপ কি করছিলাম ইনপুট হিসেবে দিছিলাম, অর্থাৎ আমি এখানে কিউ ইন দিই, হ্যাঁ, তাহলে যতটুকু তাপ আমি কি করছিলাম ইনপুট দিছিলাম, সেই ইনপুট কর্তৃক কৃত কাজটা হচ্ছে স্যার এই যেটুকু, এটা মাথায় রাখেন, হ্যাঁ, যতটুকু তাপ দিছিলেন সেই ইনপুট তাপ দ্বারা আমাদের কৃত কাজ হচ্ছে যে এইটুকু 2.3 p1 v1 log 10 বেস r। এটাকে আবার একটু অন্য ফরম্যাটে নিয়ে যাওয়া যায়। সো এই যে দেখেন p1 v1 p1 v1 p1 v1, এই p1 v1 সমান কি আমরা এটা লিখতে পারি না যে m r t1, কারণ আপনারা সকলে জানেন যে pv is equal to mrt, তার মানে p1 v1 সমান mrt1। তাহলে আপনি কিন্তু এখান থেকে এই কথাটা লিখতে পারেন, এই কথাটা লিখতে পারেন। ঠিক আছে, এই যে এইটুকু, এটাও এখানে লিখা দেন, তাহলে এখানে লেখা যায় 2.3 mr t1 mr t1 log 10 বেস আর, এটা হচ্ছে আমাদের ইনপুট তাপ দ্বারা কৃত কাজের পরিমাণ, ইনপুট তাপ দ্বারা কৃত কাজের পরিমাণ। ঠিক আছে, ইনপুট তাপ দ্বারা কৃত কাজের পরিমাণ। ওকে, এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার। তাহলে 1 নম্বর স্টেপে এইটুকু লিখবেন। আপনারা পরীক্ষার মধ্যে কি লিখবেন? 1 নম্বর স্টেপ লিখবেন সমষ্ণ প্রসারণ, 1 নম্বর স্টেপটা লিখা এই কথাটা বলবেন। একটু এই কথাগুলো লিখে নেবেন এইভাবে যে চিত্র তো আগাই থাকবে এখানে, হ্যাঁ, এই চিত্রটা তাকাই থাকবে, তো সেখানে বলবেন যে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় গ্যাসের চাপ P1 B1 থেকে আয়তনটা বৃদ্ধি পেয়ে B2 তে পরিণত হইলো, অর্থাৎ 1 থেকে 2 চলে আসছে। এই ক্ষেত্রে QS পরিমাণ তাপ উৎস থেকে প্রদান করা হয়েছে। ঠিক আছে, তো তাপ উৎস প্রদান করা হয়েছে, তাহলে এই QS পরিমাণ তাপটা কিসে ব্যয় হয়েছে? গ্যাসের সম্প্রসারণে ব্যয় হয়েছে, বাতাসের সম্প্রসারণে, আয়তন বাড়ানোর কাজে ব্যয় হয়েছে। তাহলে সেক্ষেত্রে কৃত কাজটা আমরা বের করে ফেললাম। এরপরে 2 নাম্বার স্টেপ স্যার, 2 নাম্বার স্টেপটা কি? রুদ্ধতাপীয় প্রসারণ। আমরা এখানে কিন্তু তাপটা দিছিলাম, এই স্টেপের মধ্যে আমরা তাপটা দিছিলাম, ইনপুট করছিলাম, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? তাপের আদান প্রদান টোটালি বন্ধ, তাপের আদান প্রদান কি টোটালি বন্ধ। ঠিক আছে, তো তাপের আদান প্রদানটা বন্ধ রেখে আপনি গ্যাসটাকে কি হতে দিবেন? প্রসারিত হতে দিবেন। তাপের আদান প্রদানটা বন্ধ করে গ্যাসটাকে প্রসারিত হতে দিবেন। তাহলে এই যে এখন যে দেখেন দ্বিতীয় যে স্টেপটা, এই যে আমাদের সিলিন্ডারটা ছিল, এই সিলিন্ডারের মধ্যে দেখেন এখানে যে কার্নো যে চক্রটার কথা বলছে, সেই চক্রের মধ্যে স্যার হ্যাঁ এটাই তো। তো এই ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আমরা তো এখানে তাপ দিছিলাম, তাই না? তো এটা তো ছিল গ্রাহক, এই গ্রাহকের এখানে একটা আইসোলেটিং পার্ট ছিল যেটাকে আমরা আইসি বলি। ঠিক আছে, আইসি বলতেছি, এই আইসি ক্যাপ ছিল, হ্যাঁ, এই আইসি ক্যাপ হচ্ছে এক ধরনের অন্তরক পদার্থ। অন্তরক পদার্থটা এই কারণে দেওয়া হয় যাতে এই বি প্রান্ত দিয়ে কোনো প্রকার তাপ বের হইতে না পারে, কারণ 2 নম্বর স্টেপটা কি? রুদ্ধতাপীয় প্রসারণ। তো আপনি যখন রুদ্ধতাপীয় প্রসারণ করতে চাচ্ছেন, তার মানে এখানে তাপটা বের হতে দেওয়া যাবে না, যাবে? যাবে না। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমরা তাপটাকে কি করতে দেব না? বের হতে দিব না, তাই না? তো তাপটাকে বের হতে দেব না, সেই জন্য এখানে আমরা বি প্রান্ত অর্থাৎ সিলিন্ডারের বি প্রান্তে একটা অন্তরক পদার্থ লাগাই দিলাম, একটা অন্তরক ক্যাপ লাগাই দিলাম, যাতে এখানে কোনো তাপ বাইরে যেতে না পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে লাগাই দিয়েছেন, অর্থাৎ এই ক্ষেত্রে তাপের কোনো আদান প্রদান নাই। সেই ক্ষেত্রে আমাদের কি হবে স্যার? তাহলে 2 নাম্বার স্টেপটা আমরা একটু লিখি। 2 নাম্বার স্টেপটা, 2 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের, 2 নাম্বার স্টেপটা হচ্ছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রসারণ। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রসারণ। সেই ক্ষেত্রে কি হয় বিষয়টা? এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, এই ক্ষেত্রে বিষয়টা এটা তো থেকে ফুটেই না রে ভাই। আচ্ছা দেখো, রুদ্ধতাপীয় প্রসারণ, এই ক্ষেত্রে কি হয়েছে স্যার বিষয়টা দেখেন তো। এই ক্ষেত্রে আমরা যদি গ্রাফটা একটু দেখে থাকি, গ্রাফটা এরকম ছিল, এখান থেকে এই পর্যন্ত গেছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে এই যে 2 3, এই স্টেপটার কথা এখন বলতেছি, যে এটা এই স্টেপের কথা বলতেছি। তাহলে এখানে আমাদের প্রেসার ভলিউম ছিল P1 V1, সরি P2 V2, আর এখানে প্রেসার ভলিউম কত? V2 সরি B3 P3 B3, হ্যাঁ, এই যে এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন কি করতেছি, তাপটাকে, তাপের আদান প্রদানটাকে বন্ধ রেখে গ্যাসটাকে যখন আমি প্রসারিত হতে দিচ্ছি, তখন কিন্তু এখানে কি হবে? তার অন্তঃস্থ শক্তি যেটা ছিল, অর্থাৎ গ্যাসের অন্তঃস্থ শক্তিটা হ্রাস পেয়ে যাবে। গ্যাসের অন্তঃস্থ শক্তি কি হবে?
হ্রাস পেয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্যাসের অন্তঃস্থ শক্তি কতটুকু হ্রাস পাইলো সেটা আমরা একটু এখানে কিন্তু স্যার বের করব। তাহলে অন্তঃস্থ শক্তির হ্রাস, অন্তঃস্থ শক্তি হ্রাস, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির হ্রাস আমরা এই ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে আমাদের কিভাবে অন্তঃস্থ শক্তি হ্রাস হবে। তো কিভাবে হ্রাস হবে, আমাদের গ্যাসের প্রেসারটা মানে এই 2 নম্বর বিন্দুতে ছিল P2V2, কত ছিল স্যার, P2V2 ছিল, তাই না? তো এই P2V2 থেকে কোথায় যাচ্ছে বলেন তো, P2V2 থেকে কোথায় যাচ্ছে, P3V3 তে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর নিচে হচ্ছে আমরা জানি গামা মাইনাস 1, আর নিচে কি জানি বলেন তো স্যার, আমরা গামা মাইনাস 1 জানি। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করার ইকুয়েশন কিন্তু আমরা এটা জানি যে P2V2 মাইনাস P3V3 ডিভাইডেড বাই হচ্ছে গামা মাইনাস 1। এটাকে দেখেন একটু পরিবর্তন করে লেখা যায়, কিভাবে লিখতে পারি আমরা বলেন তো স্যার, যেমন আমরা P2V2 সমান লিখতে পারি MRT2 মাইনাস, এটা লিখতে পারি কি বলেন তো, MRT3 তারপরে গামা মাইনাস 1। তো এখান থেকে MR টা কমন নেওয়া যায়, MR টা কি নেওয়া যায় স্যার, কমন নেওয়া যায়, তাহলে উপরে MR যদি কমন নেন আপনার থাকবে এখানে T2 মাইনাস T3 ডিভাইডেড বাই হচ্ছে গামা মাইনাস 1। এটা হচ্ছে আমাদের অন্তঃস্থ শক্তি কতটুকু হ্রাস পাইলো তার একটা ইকুয়েশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এটুকু হচ্ছে কি অন্তঃস্থ শক্তি হ্রাস। এরপরে 3 নম্বর স্টেপটা কি ছিল, 3 নম্বর স্টেপটা আমাদের ছিল, 3 নম্বর স্টেপটা ছিল আমাদের সমষ্ণ সংকোচন, তাই না? সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন। তাহলে সমষ্ণ সংকোচনের সময় কি হয় স্যার, ওই যে আপনার সিলিন্ডারটা যে ছিল, সিলিন্ডারের যে দুটো প্রান্ত ছিল, এই যে সিলিন্ডার, এখানে একটা পিস্টন রাখছিলেন মনে আছে, এই যে আমাদের পিস্টন, তারপরে এটা এ প্রান্ত ছিল, এটা বি প্রান্ত ছিল, এখানে একটা সোর্স ছিল, এখানে একটা কি আছে, গ্রাহক আছে, তাই না? এখন এখানে আমরা কিন্তু কি করছিলাম, 2 নম্বর স্টেপে একটা ক্যাপ পরাইছিলাম, টুপি পরাইছিলাম এটারে, যাতে এখান থেকে কোনো তাপ না যেতে পারে, তাই না? এখন 3 নম্বর স্টেপটা কি বলতেছি, সমষ্ণ সংকোচন, তাপমাত্রা স্থির রেখে আমি কি করব, সংকোচন করব। তাহলে কেমনে সংকোচন করব, এই যে গ্যাসের মধ্যে যতটুকু তাপ ছিল সেই তাপটাকে যদি আমি বের করে দেই সে প্রসারিত হয়ে যাবে, তাই না? কথা বুঝতে পারছেন, গ্যাসের মধ্যে যতটুকু তাপ ছিল সেই তাপটুকু আমি কি করব, গ্রাহককে দিয়ে দেবো। এখানে একটা নিম্ন তাপমাত্রা যে গ্রাহকটা আপনি রাখছেন, এই ক্যাপটা খুলে এই সিলিন্ডারের সংস্পর্শে যখন নিয়ে আসবেন তখন কি করবে, এই গ্যাসটা সেই তাপটুকু কি করবে, বর্জন করে দিবে। আর এই তাপটা যখন সে বর্জন করে দিবে, তাপটা যখন কি করে দিবে স্যার, বর্জন করে দিবে। তাপটা যখন সে বর্জন করে দিচ্ছে তখন গ্যাসের আয়তনটা কিন্তু কমে যাবে। আয়তন কি হবে স্যার, কমে যাবে। আপনারা যদি গ্রাফটা দেখেন, গ্রাফের মধ্যে দেখেন, এই যে দেখেন গ্রাফের মধ্যে কি হয়েছে এই জায়গায়, এই যে স্টেপটা 3 নম্বরে তার 3 নম্বরে এখানে কিন্তু আয়তন ছিল কত, এই যে এখানে আয়তন ছিল, যেটা B3 ছিল। তো এরপরে দেখেন সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে সমষ্ণ সংকোচনের কারণে তার আয়তনটা এই জায়গায় চলে আসছে, এই যে B4 এ চলে আসছে, এই যে এটা হচ্ছে B4 বিন্দু। হ্যাঁ, তাহলে আয়তন ছিল এই যে এখানে আসছে, এখানে তাহলে কমছে, তাই না? আয়তনটা কি হয়েছে, কমে গেছে। তাহলে এই যে যখন আয়তনটা কমে গেছে, অর্থাৎ তাপ যখন সে বর্জন করছে, তাহলে বর্জিত তাপ আমি কেমনে বের করতে পারবো, এই যে এই সংকোচন দ্বারা সে যতটুকু কাজ করছে, মানে এই যে এটুকুর এরিয়া যত হবে, এটাই হচ্ছে তার কি সম্প্রসারণ সংকোচন জনিত কৃত কাজ। ঠিক আছে, তাহলে এখন যদি সে আমাদের কি করে, গ্রাহকের মধ্যে কিউ পরিমাণ তাপ বর্জন করে দেয়, তাহলে এই যে বর্জিত যে তাপটা আছে, এই বর্জিত তাপ দ্বারা সে যতটুকু কাজ করছে, কি কাজ করছে, বাতাসের সংকোচন করছে, তাই না? তাহলে বাতাসের সংকোচন জনিত কৃত কাজ, সংকোচন জনিত কৃত কাজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন সংকোচন জনিত কৃত কাজ সেম আগের ওই যে সূত্র পড়ছিলেন, ঠিক সেম ওইটাই, আর কোনো মানে ইয়া নাই। আমরা আগের ক্ষেত্রে কি পড়ছিলাম এটা দেখেন তো, ওই যে একটু আগে যেটা পড়ছিলাম মনে আছে, ওই দেখেন ওই যে P1B1 ln V2 ডিভাইডেড বাই B1, এটা পড়ছিলেন না? ঠিক সেম এইখানেও একই কথা বলবেন, এখানেও আপনারা একই কথা বলবেন, এখানেও একই কথা বলবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো, কি লিখবো স্যার, P3V3
লন লন লিখে দিই, হ্যাঁ, যে লন B4 ডিভাইডেড বাই B1, ঠিক আছে না? এরকমই তো হওয়ার কথা। একটু এখান থেকে বোঝাই। বড়টা উপরে লিখবেন, হ্যাঁ, বড়টা উপরে লিখবেন। দেখেন এই ক্ষেত্রে আমাদের হচ্ছে B3 আর এখানে হচ্ছে কত B4, তাই না? তাহলে B3টা কিন্তু হচ্ছে বড়, আয়তনটা বেশি, এবং B4টা কি আয়তনটা ছোট, তাই না? সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন B3 বাই B4, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে আপনি লিখে দেন B3 ডিভাইডেড বাই B4। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? P3B3 এর পরিবর্তে আমরা লিখতে পারি MRT3, আর লনি লিখলেন, আর এটাকে সম্প্রসারণ রেশিও বলা হয় বা সম্প্রসারণ অনুপাত বলা হয়, তাই না? সম্প্রসারণ অনুপাত, কিন্তু এটা কি বলতেছেন? সম্প্রসারণ অনুপাত। আচ্ছা, সংকোচন অনুপাত বলতেছে না কিন্তু, হ্যাঁ, সেই জন্য বড় উপরে লিখবেন, ছোটটা নিচে লিখবেন। আর তারপরে ক্ষেত্রে আমি বলি লনটাকে তুলে যদি লগে কনভার্ট করতে চাই, তাহলে 2.3 MRT3 লন, লনের পরিবর্তে আমরা লগ লিখবো, লগ 10 বেস। আর এটা হচ্ছে আমাদের কি, যে বর্জিত তাপ দ্বারা কৃত কাজ, হ্যাঁ, অর্থাৎ তাপ যখন আপনি বর্জন করছেন সেই বর্জিত তাপ দ্বারা কতটুকু কাজ সম্পাদিত হয়েছে, এইটা। এখন 4 নম্বর স্টেপটা বাকি আছে। 4 নম্বর স্টেপটা কি ছিল? রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় কি বলছিলাম স্যার? সংকোচন। রুদ্ধতাপীয় কি বলেন তো স্যার? সংকোচন, তাই না? রুদ্ধতাপীয় সংকোচন 4 নম্বর স্টেপ, রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধ তাপীয় সংকোচন। তো রুদ্ধতাপীয় সংকোচন মানে কি? এখন তো আমরা কি করব স্যার? গ্যাসটাকে আগের অবস্থানে নিয়ে আসতে হবে। তো আগের অবস্থানে আমি কেমনে নিয়ে আসবো স্যার? আগের অবস্থানে আমি কেমনে নিয়ে আসবো? এখন তো আমি তাকে তাপও দিব না, কিছু দিব না। তো যখন আমি তাপ কিছু দিব না, তখন আমরা আবার কি করব স্যার? এখানে যে তার ক্যাপটা ছিল সেই ক্যাপটা পরাই দিব, যাতে এখান থেকে কোনো তাপ না বের হয়ে যেতে পারে। তো তাপ যখন না বের হবে, তখন সেখানে আমরা এই ক্যাপটা পরাই দিলাম। তো সেক্ষেত্রে কি হবে স্যার? তাপের আদান প্রদান বন্ধ। এই তাপের আদান প্রদান বন্ধ হওয়ার ফলে এখানে গ্যাসটাকে আমি কি করে দিব স্যার? সংকুচিত করে দিব। যে এই যে গ্যাসের কিন্তু ছিল সে B4 অবস্থানে ছিল, সেখান থেকে আমি তাকে কি করে নিব? B1 এ নিয়ে যাব, অর্থাৎ তাকে আমরা কি করে দিব স্যার? সংকোচন করে দিব। ঠিক আছে? আমরা এই যে এখানে যদি আপনি দেখেন, এই যে জায়গার মধ্যে এই যে দেখেন, সে কিন্তু এখানে আছে। তাহলে এখন আমি কি করতেছি স্যার? রুদ্ধতাপীয় সংকোচন, অর্থাৎ তাপের আদান প্রদান বন্ধ রেখে আমরা গ্যাসটাকে সংকোচন করতেছি। তখন যখন আপনি তাপের আদান প্রদান বন্ধ রেখে গ্যাসটাকে সংকুচিত করবেন, তখন গ্যাসের কণাগুলোর অন্তঃস্থ শক্তির পরিমাণটা বৃদ্ধি পাবে। অন্তঃস্থ শক্তির পরিমাণ কি হবে স্যার? বেড়ে যাবে। তো অন্তঃস্থ শক্তির পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে অন্তঃস্থ শক্তির বৃদ্ধি কত হয় সেটা আমরা বের করি। অন্তঃস্থ শক্তি বৃদ্ধি কত থেকে কত গেছে বলেন তো স্যার? গেছে কত থেকে? P4 B4 মাইনাস P1 V1, আর নিচে লিখবো কি স্যার আমরা? গামা মাইনাস 1, তাই না? এরকমই তো। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? এখন তার পরবর্তীতে আপনি P4 B4 এর পরিবর্তে কি লিখতে পারেন? এটা লিখতে পারেন হচ্ছে, আমরা লিখতে পারি MR মাইনাস MR ডিভাইডেড বাই হচ্ছে গামা মাইনাস 1, ঠিক আছে? এখান থেকে MR কমন নেন, এই যে গামা মাইনাস 1। ওকে, এখানে একটা কথা আপনাদেরকে একটু বলি। দেখেন, যেহেতু এখানে রোধতাপের সংকোচন করতেছি, তাপমাত্রার আদান প্রদান টোটালি বন্ধ। তো এই ক্ষেত্রে যদি সে আপনার ওই করে আর কি, যদি সে এই তাপের আদান প্রদানটা যদি বন্ধ রাখেন এবং সেটা যদি অ্যাকুরেট একদম 100% কাজ করে আর কি, তার দক্ষতা যদি 100% হয়ে যায়, দক্ষতা যদি আমাদের কি হয়? 100% হয়ে যায়। এখানে একটু দেখেন, দক্ষতাটা যদি কি হয় স্যার? 100% হয়। দক্ষতা কত পার্সেন্ট? 100% হয়। তাহলে এখানে তার যে কি ছিল, প্রেসার বা ভলিউম ছিল, দেখেন এখানে আমরা কি বলতে পারি? এই যে টি থ্রি বিন্দুতে যে টেম্পারেচার এবং T4 টেম্পারেচার কিন্তু পরস্পর সেম থাকে, তাই না? এবং এবং এখানে একটা বিষয় খেয়াল করেন, যদি তাদের কি থাকে, যদি তাদের যতটুকু তাপ ইনপুট করছে সেম পরিমাণ তাপই যদি আউটপুট দিতে পারে, অর্থাৎ তাপের কোনো অপচয় যদি সে না করে, তাহলেই তো তার দক্ষতা 100%, তাই না? দক্ষতা যদি 100% হয়, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে P4 আর P1 পরস্পর সমান।
ঠিক আছে। বা এখান থেকে আরেকটা কথা বলা যায় যে P3 আর সরি T3 এবং T4 কি পরস্পর সমান না স্যার? কারণ এই ক্ষেত্রে তো স্যার তাপটা কি থাকতেছে, সেম থাকতেছে। তাহলে T3 আর T4 কিন্তু স্যার কি পরস্পর সমান। তাহলে আপনি এখান থেকে T3 এবং T4 কে কি বলতে পারেন? ইকুয়াল বলতে পারেন। T3 এবং T4 কে আপনি কি বলতে পারতেছেন স্যার? ইকুয়াল বলতে পারতেছেন এই ক্ষেত্রে, তাই না? এখানে একটা কাজ করবেন, একটু কাজ করবেন, এটা একটু একটু চেঞ্জ করে লিখবেন। আমি একটু বলি, যেহেতু সংকোচন না, সংকোচনের ক্ষেত্রে এই যে P1 B1 টাকে একটু আগে লিখবেন। হ্যাঁ, সংকোচনের ক্ষেত্রে একটু বলি, সংকোচনের ক্ষেত্রে P1 B1 টাকে আগে লিখবেন। P1 B1 মাইনাস P4 B4 এইভাবে লিখবেন। ঠিক আছে, এইভাবে লিখতে হবে একটু আর কি। গামা মাইনাস 1 আর নিচে এখানেও সেম ভাবে P1, এই P1 B1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলেন তো স্যার? আমরা লিখতে পারি MR T1 মাইনাস MR T4, তাই না? ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এখন আপনি এখানে একটা কাজ করতে পারেন, যেহেতু আমরা একটু আগে গ্রাফের মধ্যে দেখলাম যে T1 এবং T2 পরস্পর সমান, ঠিক সেম ভাবে পড়ছিলাম যে T3 আর হচ্ছে T4 পরস্পর কি স্যার সমান, এটা না? তাহলে এখানে মান বসাই দেন, আপনি একটু একটু মান বসাই দেন, একটু মান বসাই দেন এই জায়গায়। তাহলে দেখেন তো, আমরা এখান থেকে MR কমন নেই, তাহলে থাকবে MR T1 মাইনাস T4। ওকে, আচ্ছা। তাহলে এখন এখানে আরেকটা কথা লেখা যাচ্ছে, T1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? T2 লিখতে পারি, এবং T4 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? T3 লিখতে পারি। আর নিচে কি আছে স্যার আমাদের? গামা মাইনাস 1। তার মানে স্যার একটু দেখেন, এই যে এই ইকুয়েশনটা আর উপরের ওই যে ইকুয়েশনটা দেখেন, তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে যতটুকু শক্তি খরচ হয়েছে সেটা কিন্তু পরস্পর সমান, ঠিক না? দেখেন, অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে যতটুকু সম্পাদিত হয়েছে এবং হ্রাসের ক্ষেত্রে এই দুইটাকে স্যার পরস্পর সমান, একই না? দেখেন তো স্যার, তাহলে রুদ্ধতাপীয় সংকোচন বা রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কোনো প্রকার কাজ সম্পাদিত হয় নাই। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে সে ওই সময় কাজটা হয়েছে কি, তার অন্তঃস্থ শক্তি যতটুকু হ্রাস পেয়েছিল ঠিক সেম ওই পরিমাণে অন্তঃস্থ শক্তি কিন্তু বৃদ্ধি পাইছে, আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কাজ সম্পাদিত হয়েছে কোন স্টেপ দ্বারা? স্টেপ হয়েছে ওই যে সমষ্ণ সংকোচন আর হচ্ছে কি বলেন তো স্যার, সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে, তাই না? সমষ্ণ সংকোচন আর হচ্ছে কি সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে, তাই তো? তাহলে এখন আমরা এই কথাটা লিখি। তা সুতরাং কৃত কাজ, যতটুকু আমরা তাপ দিছিলাম সেখান থেকে, অর্থাৎ ইনপুটের যতটুকু আমি তাপ দিছিলাম, ইনপুট দ্বারা যে কাজটা হয়েছে সেখান থেকে যদি আমরা আউটপুটের যে কাজটা আছে সেটা বিয়োগ দিই, তাহলে আমরা কৃত কাজ পেয়ে যাব। তাহলে দেখেন, ইনপুটের কৃত কাজটা কত ছিল? এরকম ছিল না? 2.3 এম আর কত? MR T1 বেবি, হ্যাঁ, MR T1, MR T1 log আর মাইনাস এটার পরিবর্তে কি লিখতে পারি? 2.3 MR T3 log R। ওকে, আচ্ছা। এখান থেকে দেখেন কি কি কমন নেওয়া যায়। আপনি 2.3 কমন নিতে পারেন, 2.3 কমন নিতে পারেন। তাহলে এখান থেকে আমরা যদি 2.3 MR log R কমন নেই, তাহলে আমাদের কি থাকবে স্যার এখানে? T1 মাইনাস T3। এটা হচ্ছে আমাদের কি টোটাল কৃত কাজটা, ঠিক আছে? কৃত কাজ। তাহলে এখন আমি যদি দক্ষতা বের করতে চাই, দক্ষতাটা যদি আমরা বের করতে চাই, দক্ষতা সমান আমরা কি জানি বলেন তো স্যার? দক্ষতা হচ্ছে আমাদের কি, উপরে লিখবো আমরা কৃত কাজ, মানে আপনি যতটুকু কাজ সম্পাদন করছেন, আর নিচে হচ্ছে আপনার প্রদত্ত শক্তি। কি শক্তি স্যার? প্রদত্ত শক্তি, মানে আপনি যতটুকু ইনপুট দিয়েছেন, ঠিক আছে? আর এটাকে শতকরা প্রকাশ করলে 100 দিয়ে পার্সেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন, এখন একদম সহজ। তাহলে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে কৃত কাজ হচ্ছে কতটুকু স্যার? এই যে এইটুকু হচ্ছে আমাদের কৃত কাজ, এই যে এইটুকু লিখেন, কৃত কাজটা লিখেন। কৃত কাজ কত? 2.3 MR log R T1 মাইনাস T1 মাইনাস T3, ঠিক আছে? আচ্ছা, আর প্রদত্ত শক্তি কত স্যার? প্রদত্ত শক্তি ইনপুট ছিল 2.3 MR T1 log R, এরকম ছিল না স্যার? বলেন তো এরকম ছিল কিনা? এখন দেখেন, তাহলে আমরা কৃত কাজও লিখলাম, প্রদত্ত শক্তিটাও লিখলাম। লিখে আপনি একটু কাটাকাটি করেন এই জায়গায়, 2.3 কাটা, কাটা, আর কাটা, তারপর হচ্ছে লগ আর কেটে দিলেন, আর বাদ বাকি যা আছে সেটাকে লিখে দেন। কি থাকে স্যার আমাদের এখানে? T1 মাইনাস T3 ডিভাইডেড বাই হচ্ছে T1 ইন্টু 100%।
ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে মূলত আপনাদের কার্নো চক্রে যে দক্ষতা নির্ণয়ের সূত্র, সেই সূত্রের প্রতিপাদন। এটি হচ্ছে বেসিক্যালি কার্নো চক্রের দক্ষতা নির্ণয়ের সূত্রটা, প্রতিপাদন। তো এটাকে এক লাইন বাড়ায় লিখলে আপনি এভাবে লিখতে পারেন যে ইডা ইজ ইকুয়াল টু, ইডা ইজ ইকুয়াল টু, যেমন দেখেন টি ওয়ানটা কিন্তু দুইটার নিচে আছে, তাই না? দুইটার নিচে আমাদের আছে, আছে তো নাকি? যেহেতু দুইটার নিচে আছে, তাহলে আপনি চাইলে এখানে এরকম লিখতে পারেন যে টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান মাইনাস টি থ্রি ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু 100%। ওকে, সো এখানে টি ওয়ান কাটা যাবে, তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস টি থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টি ওয়ান ইন্টু 100%। এই তো বিষয়টা নাকি স্যার? এই তো আমাদের বিষয়টা, এই হচ্ছে আমাদের এটা।